মেঘনাদ বাবুর 5 মেয়ে চায়না, যমুনা, মেঘনা, ঝর্ণা ও নয়নার বিয়ে বিকাশবাবুর 5 ছেলে চঞ্চল, প্রবীণ, সুকুমার, দিব্যেন্দু ও পলাশের সঙ্গে দিয়েছিলেন। মেঘনাদবাবু গ্রামের এক পাঠশালার শিক্ষক ছিলেন। মাসে মোটামুটি যা আয় ছিল তা দিয়ে তিনি তার 5 মেয়েকে পড়াশোনা শেখান এবং তাদের বিয়ে দেন। এখন বয়স হওয়াতে তিনি ঠিকঠাক পাঠশালাতেও যেতে পারতেন না। এর জন্য তার রোজগারও কমতে থাকে। বিয়ের পরে মেয়েরা তাদের শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবেই সংসার করছিল, কিন্তু 3 মাস পর হঠাৎ একদিন তার 5 মেয়ে একসঙ্গে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। মেয়েদেরকে এভাবে একসঙ্গে আসতে দেখে মেঘনাদবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আরে মা, কি ব্যাপার? তোমরা সবাই হঠাৎ করে একসঙ্গে এলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? কেন বাবা, আমরা কি আমাদের বাপের বাড়িতে আসতে পারি না? তুমি তো দেখছি আমাদের আশা নিয়ে খুব একটা খুশি নয়। বলো তাহলে আমরা কি এক্ষুনি চলে যাব? আরে পাগল মেয়ে, আমি কি তোদের আসার জন্য বারণ করেছি নাকি? ওরা আমার মেয়ে, আমার কাছে আসবি না তো কোথায় যাবি? কিন্তু হঠাৎ করে এইভাবে একসঙ্গে এসেছিস কোনো খবর না দিয়ে, তাই জন্যই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। তোরা তো জানিস তোদের বাবা তোদেরকে নিয়ে অনেক চিন্তা, তাই তিনি এভাবে বলেছেন। এটা নিয়ে তোরা রাগ করছিস কেন? এরপর মেঘনাদবাবুর 5টি মেয়ে একে অপরের দিকে তাকায় এবং হেসে ফেলে। এরপর যমুনা বলে, ওহ মা, দিদি তো তোমাদের সঙ্গে মজা করছে। আমরা তোমাদেরকে সারপ্রাইজ দেব বলেই ফোনে কিছু না জানিয়ে এসেছি। এবার বলো, তোমরা খুশি হয়েছো তো? হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। তোদের শ্বশুর বাড়ি সবাই ভালো আছে তো? জামাই তোর সঙ্গে আসলো না? না বাবা, ওরা ওদের কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। তবে আমাদের কাছে তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আমরা 5 জনই প্রেগনেন্ট, আর তাই এখানে তোমাদের কাছে থাকতে এসেছি। তোমাদের কোনো সমস্যা নেই তো? এই খবর পেয়ে মেঘনাদবাবু এবং সুধা দেবী খুবই খুশি হয়ে যায় এবং মেঘনাদবাবু বলেন, বলিস কি, একসঙ্গে 5-5টা নাতিপুতি আমার বাড়িতে আসছে? এর থেকে বড় খুশির খবর আর কি আছে? এরপর তিনি সুধা দেবীকে বলেন, শোনো সুধা, আমি এদের একটা খাওয়ার রুটিন তৈরি করে দেব। ঠিক টাইমে টাইমে এদেরকে খাইয়ে দেবে, কোনো প্রকার অযত্ন না যেন হয়। সে তো 100 বার। আমাদের মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা কত ভরসা করে আমাদের কাছে তাদের বৌমাকে পাঠিয়েছে। আমি একা হাতে সব ম্যানেজ করে নিতে পারবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর 5 মেয়ে তাদের ঘরে চলে যায়। আসলে বাপের বাড়ি আসা নিয়ে তাদের মনে যতটা খুশি ছিল তার থেকে বেশি ছিল কষ্ট। তাদের বিয়ের প্রথম 2 মাস তারা বেশ ভালোভাবেই কাটায়, কিন্তু সমস্যা তৈরি হয় যখন তারা একসঙ্গে গর্ভবতী হয়। তাদের শাশুড়ি মা অপর্ণা দেবী ও বড় ননদ মৌমিতা তাদেরকে বলে, শোনো বৌমা, তোমরা 5 বোনে একসঙ্গে গর্ভবতী হয়েছো। এটা একদিকে খুশির খবর ঠিকই, কিন্তু তার সঙ্গে এটাও ভাবতে হবে যে তোমাদের 5 জনের দেখাশোনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। মা তো ঠিকই বলেছে বৌদি। আমি আমার বাড়ির একমাত্র বউ ছিলাম বলে আমার সময় আমার শাশুড়ি সবকিছু করতে পেরেছে। তারপর তোমাদের জামাইবাবু তো আমাকে ওখান থেকে আসতেই দেয়নি, তাই মায়ের কোনো ঝামেলাও হয়নি। তোমাদের 5 জনের দেখাশোনা করা, সময় মতো সবকিছু ব্যবস্থা করা, এটা কিন্তু মায়ের কাজ নয়। মা যখন তার মেয়ের কিছু করেনি, তখন বৌমাদের করতে যাবে কেন? হ্যাঁ তাই তো। আর আমাদের মতে তোমরা পরের সপ্তাহতেই তোমাদের বাপের বাড়িতে চলে যাও। বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর যখন একটু সুস্থ হয়ে যাবে, আমি বলতে চাইছি যে যখন নিজের কাজগুলো নিজেরা করতে সক্ষম হবে তখন চলে এসো। শাশুড়ি ও ননদের এরকম কথা শুনে তারা 5 বোন কোনো উত্তর করতে পারে না। এরপর তারা তাদের স্বামীকে এ ব্যাপারে বলে। সবকিছু শুনে চায়নার স্বামী চঞ্চল বলে, এ ব্যাপারে আমরা কি বলবো মা? দিদির সামনে ওসব কথা বললে তো ওরা আমাদেরকেই খারাপ ভাববে। আমরা বউয়ের কথায় মায়ের সঙ্গে তর্ক করতে এসেছি। আরে এতে তর্কের কি আছে? এটা তো খুবই সামান্য ব্যাপার। দিদি যখন তার শ্বশুরবাড়িতে থেকেছে, আমরাও তো আমাদের শ্বশুরবাড়িতে থাকতে পারি। আর তাছাড়া আমরা মা বা দিদিকে কোনো রকমের সমস্যায় ফেলবোই না। আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবো। দেখো চায়না, তুমি ব্যাপারটা যত সোজা ভাবছো তত সোজা না। তোমরা সব কাজ নিজেরা করতে পারবে না, তখন তোমাকেই সব কাজ করতে হবে। তাই মা যা বলছে ওটা শুনে নাও। এদিকে যমুনার কথা শুনে তার স্বামী প্রবীণ বলে, মা তো কোনো খারাপ কথা বলেনি। তোমরা বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থেকেই আসো। তাছাড়া আমাদেরকে এ ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছিলেন। তাই নাকি নিয়ম যে মেয়ের প্রথম বাচ্চা বাপের বাড়িতেই হয়। আমরাও কোনো আপত্তি করিনি। প্রবীণের কথা শুনে যমুনা আর কোনো রকম কথা বলে না। সেদিন সকালবেলা তারা 5 বোন ও তাদের স্বামীরা তৈরি হয়ে বাপের বাড়ি আসার জন্য তাদের শাশুড়ি ও ননদের কাছে বিদায় নিতে চায়। তখন তাদের শাশুড়ি বলে, এ কি, তোরা তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? না, আমরা এদেরকে এদের বাপের বাড়ি দিতে যাচ্ছি। আজকের দিনটা ওখানে থেকে কালকে চলে আসবো। আরে এর কোনো প্রয়োজন নেই। গাড়ি যখন ঠিক করা হয়েছে আর ড্রাইভার তো আমাদের চেনা শোনা, তখন
তখন এরা নিজেরাই চলে যেতে পারবে। হ্যাঁ গো বৌমা, তোমরা কি 5 জনে মিলে যেতে পারবে না? আরে না যাওয়ার কি আছে, আমি তো একাই শ্বশুরবাড়ি থেকে এখানে আসি। দাদারা তো শুধু শুধু যাবে, আবার কাল সকাল সকাল ফিরে আসবে, আবার অফিস আছে সেখানেও যাবে। এত ঝামেলার কি দরকার? তার থেকে বৌদিদের গাড়িতে তুলে দাও, ওরা নিজেরাই চলে যাবে। এ কথার প্রতিবাদে তাদের স্বামীরা কোনো কথাই বলে না। এমন সময় তারা প্রত্যেকে তাদের স্ত্রীর হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে, এই নাও, এই টাকাটা রাখো, এতে ডাক্তার দেখাবে আর ওষুধপত্র সব কিনে নেবে। পরের মাসে আমি আবার টাকা পাঠাবো। আরে তোরা তো দেখছি একেবারেই কিছু জানিস না। তোদেরকে তো আমি কাল সন্ধ্যেবেলা ভালো করে বুঝিয়েছি, বৌমাদের প্রথমবারের বাচ্চা হওয়ার যাবতীয় খরচ তার বাবা মায়ের। এটা তো তারা খুশি খুশি করে থাকে। তোদেরকে এসব কোনো খরচ বহন করতে হবে না। এখন টাকা পয়সা সব রেখে দে, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। তাদের শাশুড়ির আচরণে ও স্বামীদের নীরবতায় তারা 5 বোনে মনে মনে খুবই কষ্ট পায়। বাবার বাড়িতে এসে তারা তাদের মা বাবাকে এসব ব্যাপারে কিছুই বলে না, কারণ তারা জানতো এসব শুনে তাদের বাবা মা অনেক কষ্ট পাবে। কিন্তু এই চিন্তা তাদের মনে সবসময় ঘুরতে থাকে। এদিকে সুধা দেবী ও মেঘনাথ বাবু তাদের সাধ্যমতো চেষ্টা করে মেয়েদেরকে ভালো খাওয়ানো, ভালো রাখার ব্যবস্থা করতে থাকেন। এমনই একদিন সুধা দেবী মেঘনাথ বাবুর কাছে এসে বলেন, শুনছো, এ মাসে তো দুধ আর ঘি সব শেষ হয়ে গেছে। আজকের দিনটা কোনো রকমে হয়ে যাবে। কাল বরং তুমি মদন গোয়ালাকে খাঁটি দুধ 2 কেজি আর গাওয়া ঘি 3 কিলোর মতো দিয়ে যেতে বলবে। কিন্তু সে তো ঠিক আছে, আগের মাসে 2000 টাকা বাকি আছে। এটা না দিলে গয়লা তো ঘি দেবেই না। এই নাও, এই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম কোমরের যন্ত্রণার একটা বেল্ট নেব বলে। এখন ওসব কিনতে গেলে হবে না, তুমি এই টাকা নিয়ে গোয়ালাকে দিয়ে এসো। মেঘনাথ বাবু সুধা দেবীর কাছ থেকে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে তার মেয়েরা আড়াল থেকে সবকিছুই দেখে এবং যমুনা বলে, আমরা আজ কত অসহায়, আমাদের বাবা মায়ের কাছে টাকা পয়সা নেই, অথচ তারা তাদের সর্বস্ব দিয়ে আমাদের খরচ চালাচ্ছে। আর আমাদের স্বামীরা, তাদের যেন কোনো দায়িত্বই নেই। আমরা এখানে আসার পর থেকে আমাদের শাশুড়ি মা বা অন্য কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। ওরা তো শুধু ওদের স্বার্থটাই বোঝে, নিজেদের খরচ করতে হবে এই ভয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একবারের জন্য বোঝার চেষ্টা করেনি যে আমাদের দারিদ্র বাবা মার পক্ষে এত ভার বহন করা সম্ভব নয়। এভাবেই আরও কয়েক মাস কেটে যায়। যখন তাদের 8 মাস হয়, তখন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা অপর্ণা দেবী সুধা দেবীকে ফোন করেন এবং বলেন, হ্যালো দিদি, কেমন আছেন বলুন। বলছি, মেয়েদেরকে কাছে পেয়ে তো আমাদেরকে ভুলেই গেছেন। একদিনও ফোন করে খবর নেন নিজে, কেমন আছি, কিভাবে আছি। আরে না না, সেরকম কোনো কথা নয়। আসলে বুঝতেই তো পারছেন, 5 মেয়েই গর্ভবতী। সারাদিন তাদের জন্য রান্না করা আর বাকি অন্যান্য কাজ করতে করতে সময়ই কুলায় না। আরে ওদেরকে নিয়ে আর কি তেমন চাপ আছে, ওরা তো এখন সুস্থই আছে। আমি ওদেরকে এখানে রেখেই দিতাম, কিন্তু ওদের মন টন খারাপ হবে, তাই আপনার কাছে পাঠিয়ে দিলাম, যাতে আপনার মনটাও ভালো থাকে আর ওরাও আনন্দেতে থাকে। যাই হোক, বলছিলাম বৌমাদের তো 8 মাস পড়ে গেল, এবার স্বাদের একটা ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন, আত্মীয় স্বজনরা কত আশা করে আছে। তাছাড়া আমাদের পরিবারেরও তো একটা নাম আছে। আমরা চাই একটু বড় করেই আয়োজন করুন, সবাই মিলে গিয়ে একদিন আনন্দ করব, কি বলুন? হ্যাঁ দিদি, তা তো নিশ্চয়ই। আসলে আপনাদের দিক থেকে তো কোনো রকমের খবর পাইনি, সেজন্যই আমরা ভরসা করে এগোতে পারছিলাম না। বুঝতেই তো পারছেন, অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার ব্যাপার। আর এখন আমাদের। সুধা দেবীর কথা শেষ হতে না হতেই অপর্ণা দেবী বলেন, আরে না না, ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা কেন এই অনুষ্ঠানে বাধা দেব? আমাদের তরফ থেকে অনুমতি নেওয়ার কি আছে? এটা আপনাদের শখ, আমরা কি তাতে বাধা দিতে পারি? তবে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু ভালো রকমের করবেন, মানে ইলিশ, চিংড়ি এসব যেন থাকে আর কি। এ কথা বলি অপর্ণা দেবী ফোন রেখে দেন। ফোন রাখার পর সুধা দেবী চিন্তায় পড়ে যান। তখন যমুনা সুধা দেবীকে বলে, কি হলো মা, কে ফোন করেছিল? তোদের শাশুড়ি মা ফোন করেছিলেন, উনি স্বাদের অনুষ্ঠানের কথা বলছিলেন। বললেন যেন এই সপ্তাহের মধ্যেই একটা অনুষ্ঠান করি। এই সপ্তাহের মধ্যে অনুষ্ঠান করি মানে? ওনারা কি পেয়েছেনটা কি? একটা অনুষ্ঠান করতে গেলে কত টাকার ব্যাপার, ওনারা কি এসব কিছু বোঝেন না? শুধু অর্ডার দিয়ে দিলেই হলো। মা, কোনো অনুষ্ঠান করতে হবে না। লোক দেখিয়ে অনুষ্ঠান করে নিজেদের নাম কামানোর ইচ্ছা, এতে অপরপক্ষে যে কতটা সমস্যা হতে পারে তা ওনারা একবারও ভেবে দেখবেন না। মেয়েদেরকে এভাবে রাখতে দেখে মেঘনাথ বাবু বলেন, তোমরা এইভাবে রাগ করো না মা, সংসার করতে গেলে মাথা ঠান্ডা করে থাকতে হয়। তাছাড়া ওনারা কিছু খারাপ বলেনি, আনন্দে অনুষ্ঠান করলে সবাই ভালো থাকে। দেখি না কতটাই কি করতে পারি। পরের দিন সুধা দেবী তার অবশিষ্ট 4 গাছা সোনার চুড়ি মেঘনাথ বাবুকে দিয়ে বলেন, বলছিলাম এই চুড়িগুলো বিক্রি করে দেখো না কত টাকা হয়। অনুষ্ঠানের জন্য তো অনেক টাকাই লাগবে,
এতে করে যদি টাকাটা পাওয়া যায় তাহলে ভালোভাবেই অনুষ্ঠানটা হয়ে যাবে। সেসব তো সবই বুঝতে পেরেছি, কিন্তু এরপরেও অনেক খরচা আছে। বাচ্চার ডেলিভারি, ওষুধপত্র, হসপিটাল খরচ, সব কি করে ম্যানেজ করব? পাড়ার মেয়েরা একটা দল তৈরি করেছে, সেখানে লোন দেওয়া হয়। দেখি আমি কোনো লোনের ব্যবস্থা করতে পারি কি, যদি কিছু টাকা ধার পাওয়া যায়। অনুষ্ঠানের আগের রাতে চঞ্চল তাদের বাড়িতে আসে। সবার সঙ্গে দেখা করে সে চায়নার কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তার পর সে চায়নার পেটে কান লাগিয়ে বলে, আরে আমাকে অনেক মিস করছিলে? আমিও তোমাকে খুব মিস করছিলাম। আর তো কয়েকদিনেরই ব্যাপার, আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে যাব। এই কথা শুনে চায়না বলে, নিয়ে যাবে মানে? আমি আর আমার সন্তান কোথাও যাব না। আমাদের যখন সব থেকে বেশি তোমাকে প্রয়োজন ছিল, তুমি তখনই আমার আর আমার সন্তানের পাশে ছিলে না। তাহলে এখন কেন এসব নাটক দেখাতে এসেছো? এ তুমি কি বলছো চায়না? আমি একদম ঠিক বলছি। আমার গর্বের যে সন্তান আছে তার দায়িত্ব কি শুধু আমার আর আমার বাবা মায়ের? তোমার আর তোমার পরিবারের কোনো দায়িত্ব নেই? তোমরা যখন কোনো দায়িত্ব নিতেই চাও না, তখন আমরা ফিরে গিয়ে কি করব? তোমরা জানো এই 8 মাস আমার বাবা মা কিভাবে আমাদের খরচ চালাচ্ছে? এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল, তার উপর আবার বাড়তি খরচ। আবার তোমরা স্বাদের অনুষ্ঠান করতে বলেছো। এসব করতে তোমাদের লজ্জাবোধ হয় না? তোমরা কি মানুষ? চায়নার কথা শুনে চঞ্চল তার ভুল বুঝতে পারে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও চায়না, এ বিষয়ে আমি এত গভীরভাবে ভাবিনি। মা আমাদের যেভাবে বুঝিয়েছে, যা বলেছে তাই তো শুনেছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, বাকি কথা কাল সকালে হবে। এই বলে চঞ্চল সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ি ফিরে গিয়ে তার ভাইদেরকে ও মাকে সমস্ত কথা বলে, যা শুনে তারা সবাই খুব লজ্জা পায়। অপর্ণা দেবীও নিজের ভুল বুঝতে পারেন। পরের দিন 5 ছেলে ও শাশুড়ি মা তাদের বৌমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়। এরপর তিনি সুধা দেবীকে বলেন, দিদি, আপনি এতদিন আমার বৌমা আর নাতি নাতনিদের দেখাশোনা করেছেন, তাদের খাইয়েছেন, সেবা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় আপনার এই অবদান মনে রাখবো। নাতি নাতনিরা বড় হয়ে গেলে তাদেরকে আপনার এই কষ্টের কথা শোনাবো, কিভাবে আপনি ওদেরকে আগলে রেখেছিলেন। অপর্ণা দেবীর এই কথা শুনেই সুধা দেবীর চোখে জল চলে আসে। এরপর অপর্ণা দেবী তার 5 ছেলেদেরকে বলে অনুষ্ঠানের সমস্ত খরচ ও এতদিন ধরে সমস্ত খরচের টাকা সুধা দেবীর হাতে তুলে দেন এবং বলেন, দিদি, কিছু মনে করবেন না, এটা আমার আগেই করা উচিত ছিল। আরে না না, এর কোনো দরকার নেই, এ টাকা আপনারাই রাখুন। না দিদি, আজকের এই অনুষ্ঠান আমাদের তরফ থেকে, আর আপনি টাকাটা না নিলে ভাববো আপনি আমাদেরকে ক্ষমা করেননি। অপর্ণা দেবীর কথা শুনে বাধ্য হয়ে সুধা দেবী সেই টাকা নিয়ে নেয়। এরপর অপর্ণা দেবী এক এক করে তার 5 বৌমাকে 5টি লেহেঙ্গা, গহনা এবং যাবতীয় জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করেন। 5 বোন 5টি লেহেঙ্গা পরে অনুষ্ঠানে উপস্থিত হয়। তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই তাদের খুব প্রশংসাও করে এবং আশীর্বাদ করে। এভাবেই আনন্দের সঙ্গে তাদের স্বাদের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দীপ্তির বাবা মা মারা যাওয়ার পর থেকে দীপ্তি তার দাদা পলাশ এবং বৌদি চম্পার সঙ্গে কল্যাণপুর নামক গ্রামে বাস করত। দীপ্তি ছোট থেকেই শ্যামলা বর্ণের ছিল, কিন্তু পড়াশোনায় খুবই মেধাবী ছাত্রী ছিল। সে প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হতো, এমনকি কলেজেও সে ফার্স্ট হতো। সারাদিন দীপ্তি নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। এদিকে দীপ্তির বৌদি চম্পা একজন মেকআপ আর্টিস্ট ছিল, আর পলাশ একটি কোম্পানির ম্যানেজার। সব মিলিয়ে তাদের ফ্যামিলিতে সকলেই সুশিক্ষিত এবং তারা একসঙ্গে মিলেমিশে থাকতো। কিন্তু দীপ্তির কালো রং নিয়ে তাদেরকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ দীপ্তির যেখান থেকে বিয়ের সম্বন্ধ আসতো তারা তার কালো রঙের জন্য কেউই পছন্দ করতো না। এমনই একদিন দীপ্তিকে দেখতে পাত্রপক্ষ আসে। এই যে, অনেকক্ষণ তো হলো, এবারে আপনাদের মেয়েকে নিয়ে আসুন। আমরা তো আর এখানে খাওয়া দাওয়া করতে আসিনি, আসল কাজটাই তো এখনো হলো না। হ্যাঁ মাসিমা, এই তো আমাদের মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি। আপনারা ততক্ষণ পকোড়াগুলো খান। এখানে যেই সবকিছু আমাদের দীপ্তি তৈরি করেছে, ও রান্নাবান্নায় খুবই পারদর্শী। হ্যাঁ, রান্না তো সুস্বাদু হয়েছে, আর নিত্য নতুন আইটেমও করেছে দেখতে পাচ্ছি। মেয়ের গুণ আছে বই। এবারে আমরা মেয়েকে চোখে দেখা দেখবো, তারপর বিয়ের সিদ্ধান্ত নেব। এরপর চম্পা দীপ্তিকে নিয়ে আসে, কিন্তু দীপ্তির কালো রং দেখে আশালতা দেবী চমকে যান এবং বলেন, একই, এই যে কয়লার মতো কালো। আপনারা তো আগে বলেননি যে আপনাদের মেয়ে এত কালো। আমাদের অযথা সময় নষ্ট করলেন। আমি আমার একমাত্র ছেলের এরকম কালো মেয়ের সঙ্গে বিয়ে দেব না। সেরকম জানলে তো আমরা এখানে আসতামই না। মাসিমা, মানুষের রংটাই কি সব হয় বলুন? আমাদের দীপ্তি খুবই ভালো মেয়ে,
এরকম মেয়ে বৌমা হলে আপনার ঘর আলো হয়ে যাবে। থাক থাক, অত জ্ঞান দিতে হবে না বাপু। যার গায়ের রং কালো তার জীবন তো এমনিতেই অন্ধকার, সে আবার আমার ঘরকে আলো করবে? আমার একমাত্র বৌমা হবে দুধের মতন ফর্সা। এরকম মেয়েকে আমি বউ করব না। এভাবেই আশালতা দেবী নানান কটু কথা বলতে থাকে। তখন দীপ্তি বলে, দাদা বৌদি, তোমরা বারবার আমাকে এভাবে অপমান করে কি আনন্দ পাও বলো তো? আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গিয়েছি যে আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো? এরপর কাঁদতে কাঁদতে দীপ্তি নিজের ঘরে চলে যায়। এটা শুধু একবার নয়, প্রত্যেকবারই এরকম হতো। পাত্রপক্ষ দেখতে আসতো আর দীপ্তিকে অপমান করে তাকে রিজেক্ট করে দিয়ে চলে যেত। সেজন্যই দীপ্তি নিজে খুব গিল্ট ফিল করত। এভাবেই দিন যেতে থাকে। এরপর দীপ্তি আবারও নিজের পড়াশোনায় মন দেয়। এমনই একদিন সৌমেন নামের একটি ছেলে দীপ্তির বাড়িতে আসে। আসলে সৌমেন ছিল দীপ্তির কলেজ ফ্রেন্ড। সে মনে মনে দীপ্তিকে অনেক পছন্দ করত, কিন্তু কোনোদিনও প্রকাশ করতে পারেনি। এরপর সৌমেন চম্পাকে কোনো রকমের ইতস্তত বোধ না করে সবকিছু বলে। বৌদি, আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলছিলাম কি, আমি দীপ্তিকে খুব পছন্দ করি। ওকে আমি নিজের স্ত্রী পরিচয় দিতে চাই। কি তুমি সত্যি কথা বলছো সৌমেন? তুমি দীপ্তিকে পছন্দ করো? তা তুমি দীপ্তিকে কথা জানাওনি কেন? আসলে আমি ভয়েতে এইসব কথা বলতে পারিনি। তুমি প্লিজ কিছু একটা ম্যানেজ করো বৌদি। এরপর চম্পা দীপ্তিকে বুঝিয়ে বলে। তখন দীপ্তিও সৌমেনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর এমনই একদিন সৌমেন তার মাকে নিয়ে দীপ্তিদের বাড়িতে আসে। কিন্তু সৌমেনের মা জানতেন না যে দীপ্তির গায়ের রং শ্যামলা। সেজন্য চম্পা দীপ্তিকে পুরো মেকআপ দিয়ে সাজিয়ে সৌমেনের মা লাবণী দেবীর সামনে নিয়ে আসেন। লাবণী দেবী দীপ্তিকে দেখে অবাক হয়ে যান এবং বলেন, বাহ 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 বাহ, সৌমেন, তোর পছন্দ আছে মানতে হবে। এত সুন্দর দেখতে, আমি তো চোখ ফেরাতে পারছি না বৌমার দিক থেকে। আমার এই বিয়েতে কোনোই আপত্তি নেই। আসলে চম্পা সৌমেনের সঙ্গে পরিকল্পনা করে এসব করেছিল। সৌমেন জানতো তার মা দীপ্তিকে পছন্দ করবে না। এজন্যই চম্পা দীপ্তিকে মেকআপ দিয়ে ফর্সা করে দিয়েছিল। এভাবেই কয়েকদিনের মধ্যে সৌমেন এবং দীপ্তির বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী সকলেই দীপ্তির নাম করতে থাকে। আর এদিকে লাবণী দেবীর গর্ভে বুক ভরে ওঠে। এভাবেই বিয়ের দিনটা কেটে যায়। পরের দিন দীপ্তি মেকআপ ছাড়াই তার শাশুড়ি মায়ের সামনে এলে লাবণী দেবী বলেন, হে ঈশ্বর, এ আমি কি দেখছি? আমার দুধের মতো ফর্সা বৌমার গায়ের রং এরকম কালো হয়ে গেল কি করে? আমি সকাল সকাল ঠিক দেখছি তো? লাবণী দেবী এভাবেই চিৎকার করলে সৌমেন সেখানে আসে। এরপর সৌমেন লাবণী দেবীকে সমস্ত কথাই জানায়। তখন, হতচ্ছাড়া, এ তুই কি কাজ করেছিস? এরকম কালো মেয়েকে বিয়ে করেছিস? আমার সঙ্গে প্রতারণা করলি। এখন সকালে যদি জানতে পারে আমার একমাত্র বৌমা কয়লার মতো কালো, তখন আমার আর মান সম্মান বজায় থাকবে না। এরপর বিকালবেলায় সকলেই বউ দেখতে আসবে। আমি সকলকে কি জবাব দেব? তোমাকে যদি সত্যি কথা বলতাম তুমি কি বিয়ে করতে দিতে? তাই জন্যই তো আমি দীপ্তির বৌদির সঙ্গে প্ল্যানিং করে দীপ্তিকে মেকআপ করিয়ে তোমার সামনে নিয়ে এসেছি। তুই এক্ষুনি ওর বৌদিকে ফোন করে ডাক। ও যেন একে মেকআপ করে সুন্দর করে দেয়, না হলে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। লাবণী দেবীর কথা শুনে দীপ্তির চোখে জল চলে আসে। এরপর দীপ্তি ঘরের মধ্যে চলে আসে। সৌমেন তার পিছু পিছু এলে দীপ্তি বলে, তুমি যখন জানতে তোমার মামার কালো রঙের জন্য আমাকে পছন্দ করবে না, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? কি দরকার ছিল এভাবে আমাকে কষ্ট দেওয়ার? প্লিজ দীপ্তি, তুমি এইভাবে রাগ করো না। মা কিছুদিন পরেই দেখবে ঠিক হয়ে যাবে। এত সহজে সবকিছু সামলানো যাবে না। তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি দেখবে সবকিছু নর্মাল হয়ে যাবে। এরপর সৌমেন তার মায়ের কথা মতো দীপ্তির বৌদিকে ফোন করে। এরপর চম্পা এসে দীপ্তির মুখে হাতে পায়ে ফাউন্ডেশন লাগিয়ে ফর্সা করে দেয় এবং সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর আশেপাশের সকলেই দীপ্তিকে দেখতে এলে খুবই প্রশংসা করতে থাকে। এভাবেই কয়েকদিন কাটতে থাকে। এমনই একদিন, শোনো বৌমা, তোমাকে একটা কথা বলছি। তুমি কখনই তোমার এই কালো চেহারা নিয়ে কারোর সামনে আসবে না, তাহলে এই মহল্লাতে আমি আমার নিজের মুখ দেখাতে পারবো না। আর হ্যাঁ, আজকে সৌমেনের পিসিমা আসছে। তুমি তোমার বৌদিকে ডেকে নিজের মেকআপটা করিয়ে নাও, আর উনি যতদিন থাকবেন তোমার বৌদিকেও রেখে দিও। দীপ্তি শাশুড়ি মায়ের কথা অনুযায়ী তার বৌদিকে ফোন করে ডাকে এবং মেকআপ করে তার পিসি শাশুড়ির সামনে আসে। এভাবেই দুদিন পর পর দীপ্তি মেকআপ করে থাকে। এসব কিছু তার কাছে খুবই কষ্টদায়ক হয়ে উঠেছিল। এদিকে সৌমেনের পিসিমা দীপ্তির আচার ব্যবহার, কাজকর্ম, রান্নাবান্নার খুবই প্রশংসা করতে থাকে। আসলে দীপ্তি খুবই ভালো মনের মানুষ ছিল, তাই সকলেই দীপ্তিকে খুবই ভালোবাসতো।
আর এটা লাবণী দেবীও জানতেন। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন লাবণী দেবী বলেন, শোনো বৌমা, আজ আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, তাই তুমি ভালোভাবে মেকআপ করে তৈরি থেকো। ঠিক আছে মা, আমি তৈরি হয়ে নেব। হে ঈশ্বর, আর কদিন আমাকে এভাবে মিথ্যে অভিনয় করতে হবে? তুমি আমাকে এই মিথ্যের আশ্রয় থেকে মুক্তি দাও, আমাকে আর এসব ভালো লাগছে না। এভাবেই দীপ্তি মনে মনে বলে কষ্ট পেতে থাকে। এরপর সন্ধ্যায় লাবণী দেবী, দীপ্তি এবং সৌমেন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সকলেই লাবণী দেবীর বৌমার প্রশংসা করতে থাকে। এরপর সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই বাচ্চারা বাজি ফাটাতে গিয়ে দুর্ভাগ্যবশত প্যান্ডেলে আগুন লেগে যায়। এরপর সকলেই ছুটোছুটি দৌড়াদৌড়ি ফেলে দেয়। এমন সময় দীপ্তি দেখতে পায় তার শাশুড়ি মা আগুনের মধ্যে আটকে গিয়েছে। তখন সে নিজের প্রাণের পরোয়া না করে তার শাশুড়ি মাকে উদ্ধার করে এবং তার শাশুড়ি মায়ের আঁচলে লেগে যাওয়া আগুন জল দিয়ে নেভায়। এসবের মধ্যে তার মেকআপটা ধুয়ে যায়, যেটা দেখে সকলেই অবাক হয়ে যায়। এর মধ্যে এমনই একজন মহিলা বলে, ও মা, এই দেখ দেখ, লাবণীর বৌমাকে দেখ, ওর বৌমা দেখতে কয়লার মতো কালো, মেকআপ করিয়ে ফর্সা করে রাখতো। হ্যাঁ গো লাবণীদি, তুমি তোমার বৌমার আসল রূপ সকলের সামনে লুকিয়ে রেখেছিলে এতদিন। সেটাই তো, আজ এরকম কাণ্ড না হলে আমরা তো জানতেই পারতাম না যে তোমার বৌমা এরকম কালো। যতই মেকআপ করাও না কেন, কালো কালোই থাকবে। কাকের গায়ে ময়ূরের পালক লাগালে সে কি আর ময়ূর হয়ে যায়? সকলেই এভাবে দীপ্তির নামে কুমন্তব্য বলতে থাকে। তখন লাবণী দেবী বলেন, তোমরা কি মানুষ? আজ তোমাদের মতো মানুষদের ভয়েই আমাকে এই কাজ করতে হয়েছে। তোমরা দেখতে পারলে না আমার বৌমা নিজের প্রাণের পরোয়া না করে কিভাবে আমাকে বাঁচালো? আমার বৌমা কালো হলেও ওর মধ্যে সমস্ত গুণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রাণ বাঁচিয়েছে তো, তাই তোমার বৌমা এখন ভালো হয়ে গিয়েছে। তা অতই যদি বৌমা ভালো ছিল, তাহলে এতদিন মেকআপ করে ঘুরে বেড়াতো কেন? হ্যাঁ, আমারই ভুল হয়েছে। আমি আমার বৌমার সঙ্গে অন্যায় করেছি। আজ আমি বুঝতে পেরেছি যে ও শুধু রঙেই কালো, কিন্তু ওর মনটা পরিষ্কার আর উজ্জ্বল। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি কয়লার মধ্যে যে হিরে লুকিয়ে আছে সেটা বুঝতে পারিনি। না মা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আপনার এতে কি দোষ? কেই বা চায় এরকম কালো মানুষের সঙ্গে আত্মীয়তা বাড়াতে? আপনি সমাজের ভয়ে এসব করেছেন, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, কারণ এই সমাজ আমাকে এতদিন ধরে অপমান করে এসেছে। আজ আমি অনেক খুশি মা যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্যই করেন। আজ যদি না এই অ্যাক্সিডেন্টটা হতো, তুমি দীপ্তির আসল রূপ সৌন্দর্য দেখতেই পেতে না। মা, আপনি বাড়ি চলুন। আপনি একটা দুর্ঘটনা থেকে এই মাত্র রেহাই পেয়েছেন, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। এরপর তারা তিনজনই বাড়ি চলে আসে। এখন থেকে লাবণী দেবী তার বৌমাকে খুবই ভালোবাসতো, আর সে তার বৌমার কালো রঙের জন্য আর লজ্জাবোধ করতো না, বরং গর্বের সঙ্গে দীপ্তিকে বৌমার পরিচয় দিত।